চলুন আজ আমরা ডুব দিই জেফ্রি চসারের সেই বিখ্যাত লেখা দি ক্যান্টারবেরি টেলসের জগতে। আজ আমরা এর জেনারেল প্রোলগ বা ভূমিকা অংশটা নিয়ে কথা বলবো, যা আমাদের পরিচয় করিয়ে দেবে এক দারুণ মজার তীর্থযাত্রার সাথে। একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ৬০০ বছরেরও বেশি আগে একদল একেবারে ভিন্ন ধরনের মানুষ বেরিয়ে পড়েছে এক লম্বা সফরে। কোনো গাড়ি নেই, হোটেল নেই, কিছু নেই। তাহলে কেমন ছিল সেই রোড ট্রিপ? আর সেই সাধারণ যাত্রাই জন্ম দিল ইংরেজি সাহিত্যের এমন এক গল্পের যা আজও আমাদের মুগ্ধ করে। তো এই যে মধ্যযুগীয় রোড ট্রিপের কথা হচ্ছে, এর পেছনের গল্পটা কি? সময়টা ছিল চতুর্দশ শতকের শেষ দিক, আর এর কারিগর ছিলেন জিওফ্রে চসা, যাকে আমরা ইংরেজি সাহিত্যের জনক বলেই জানি। আসলে এটা কিন্তু কোনো সাধারণ ঘুরতে যাওয়া ছিল না, এটা ছিল একটা তীর্থযাত্রা। সবার উদ্দেশ্য ছিল ক্যান্টারবেরি ক্যাথেড্রালে যাওয়া, যেখানে সেন্ট টমাস বেকেটের সমাধি আছে। তখনকার দিনে মানুষের বিশ্বাস ছিল এই পবিত্র জায়গায় গেলে পাপমোচন হবে। বেশ, তাহলে এতগুলো মানুষ, তারা সবাই এক জায়গায় জড়ো হলো কিভাবে? চলুন সেই গল্পটাই শোনা যাক। গল্পের শুরুটা হয় একেবারে বসন্তের শুরুতে, যখন এপ্রিলের ঝিরঝিরে বৃষ্টি মার্চের শুকনো মাটিকে ভিজিয়ে দিয়ে সবকিছুতে একটা নতুন প্রাণের ছোঁয়া এনেছে। আর এই সুন্দর সময়েই লন্ডনের ঠিক বাইরে সাউথ ওয়ার্কের ট্যাবার্ডিন নামের এক সরাইখানায় শুরু হয় আমাদের এই যাত্রা। আর সেই সরাইখানায় এসে জড়ো হলেন সমাজের নানান স্তরের ২৯ জন তীর্থযাত্রী। আমাদের গল্পকার মানে চসার এ দলটাকে দেখে এতটাই আগ্রহী হয়ে পড়েন যে তিনিও ঠিক করলেন এদের সাথেই যাবেন। কিন্তু এই যে ২৯ জনের দল, এটা কিন্তু কোনো যেমন তেমন দল ছিল না। বলতে পারেন তারা ছিল তখনকার পুরো ইংরেজ সমাজের একটা ছোটখাটো সংস্করণ। চসার দারুণ এক কাজ করেছেন। তিনি তার চরিত্রগুলোকে তখনকার সমাজের ৩টা প্রধান ভাগে ভাগ করে দেখিয়েছেন। প্রথমত, যাজক শ্রেণী, মানে যারা ঈশ্বরের কাজ করেন। দ্বিতীয়ত, অভিজাত শ্রেণী, যারা যুদ্ধ করেন। আর তৃতীয়ত, সাধারণ মানুষ, মানে যারা খেটে খান। এর মধ্য দিয়ে তিনি যেন পুরো সমাজটাকে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। চসারের আসল জাদুটা এখানেই। তিনি আদর্শ আর বাস্তবতার মধ্যে তফাতটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যেমন ধরুন, একদিকে আছেন নাইট, একেবারে আদর্শ এক যোদ্ধা, সৎ, সাহসী, বিনয়ী। আর ঠিক তার উল্টো দিকে আছেন সেই মঙ্ক বা সন্ন্যাসী, যার কাছে ধর্মের চেয়ে স্বীকার করা আর ভালোমন্দ খাওয়াই বেশি জরুরি। এই বৈপরীত্যটা চার্চ বা গির্জার ভেতরের দুর্নীতিকেও একদম স্পষ্ট করে তোলে। একদিকে যেমন আছেন পার্সন, একজন সত্যিকারের ধার্মিক মানুষ, গরিব কিন্তু সৎ। অন্যদিকে আছে পার্টনার, যে কিনা ধর্মের নাম করে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজের পকেট ভরে। কিন্তু শুধু আদর্শ আর দুর্নীতিই নয়, এরপর আসে সেই সব চরিত্র যাদের ভোলা প্রায় অসম্ভব, যারা জাগতিক আনন্দেই মত্ত। আর এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত চরিত্রটি হল ওয়াইফ অফ ব্যাথ। ভাবুন একবার, এমন একজন মহিলা যিনি ৫বার বিয়ে করেছেন। কানে একটু কম শোনেন বটে, কিন্তু ভালোবাসার ব্যাপারে তিনি একজন বিশেষজ্ঞ। এক কথায় ইংরেজি সাহিত্যের অন্যতম এক জীবন্ত চরিত্র। কিন্তু এত লম্বা একটা রাস্তা তীর্থযাত্রীরা সময় কাটাবে কি করে? একঘেয়েমি দূর করতে তারা এমন এক বুদ্ধি বের করল, যা পুরো গল্পটাকেই বদলে দিল। আর এই আইডিয়াটা এলো ট্যাবার্ড ইনের মালিক হ্যারি বেলির মাথা থেকে। তিনি যাত্রাপথটা আরও মজার করে তোলার জন্য একটা প্রতিযোগিতার প্রস্তাব দিলেন। আর এটাই হয়ে উঠল দ্য ক্যান্টারবেরি টেলসের মূল ভিত্তি। নিয়মকানুন ছিল বেশ সোজা। প্রত্যেককে ক্যান্টারবেরি যাওয়ার পথে 2টো আর ফেরার পথে 2টো করে গল্প বলতে হবে। যার গল্পটা হবে সবচেয়ে ভালো, মানে শিক্ষামূলক আর আনন্দদায়ক, সে পাবে পুরস্কার, একদম বিনে পয়সায় রাতের খাবার। আর সেই খরচ দেবে বাকি সবাই মিলে। তো সবাই তো এই প্রস্তাবে এক কথায় রাজি। হ্যারি বেলিকে বানিয়ে দেওয়া হলো বিচারক। তারপর লটারি করে ঠিক হলো প্রথম গল্পটা বলবেন সেই মহৎ নাইট। আর ব্যাস, শুরু হয়ে গেল সেই ঐতিহাসিক গল্প বলার আসর। কিন্তু প্রশ্ন হল, ৬০০ বছর পরেও আমরা কেন চসারের এই লেখা নিয়ে কথা বলছি? এর গুরুত্বটা ঠিক কোথায়? দ্য ক্যান্টারবেরি টেলস কিন্তু শুধু কতকগুলো গল্পের সমষ্টি নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। প্রথমত, চসার তখনকার দিনে ল্যাটিন বা ফরাসির বদলে সাধারণ মানুষের মুখের ভাষা অর্থাৎ ইংরেজিতে লিখেছিলেন, যা ছিল একটা বিরাট ব্যাপার। দ্বিতীয়ত, তিনি এমন নিখুঁতভাবে তখনকার সমাজের ছবি এঁকেছেন যা আমাদের সেই সময়টাকে বুঝতে সাহায্য করে। আর সবশেষে এর চরিত্রগুলো এতটাই জীবন্ত যে আজও তাদের আমাদের চারপাশের মানুষ বলে মনে হয়। কিন্তু সেরা গল্পটা তাহলে কে বলেছিল? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আজও অজানা। চসা তার এই মহাকাব্য শেষ করে যেতে পারেননি। কে জানে, হয়তো তিনি চাননি কোনো একজন বিজয়ী হোক। হয়তো তিনি এই বিচারের ভারটা আমাদের,
মানে পাঠকদের উপরেই ছেড়ে দিয়ে গেছেন।